ভাই রড্রি বার্সেলোনায় ল্যান্ড করার পর এমন এমন কিছু স্টেটমেন্ট দিয়ে বসে রেখেছে যেগুলো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আর আপনি যদি বার্সা ফ্যান হয়ে থাকেন, অ্যাজ এ বার্সা ফ্যান, তাহলে আপনাকে তো সব থেকে বেশি ভালো লাগবে, কারণ কিছু কিছু এমন স্টেটমেন্ট দিয়ে বসে রেখেছে সে আজকে, যেগুলো শুনলে অবাক হয়ে যাবে। এবং উলিয়ান আলভারেজেরও একটা বড় আপডেট উঠে এসছে, যে এই যে উলিয়ান আলভারেজ টু বার্সেলোনা একটা বিগ আপডেট, একটা বড় আপডেট উঠে এসছে, সেটাও ওই ভিডিওতে জানাবো। এবং সঙ্গে গাভিকে নিয়ে একটা রুমার শোনা যাচ্ছে, সেই রুমারটাও ডিসকাস করব। ব্রুনো ফার্নান্ডেস এবং রাফেল লিয়াও এই দুজনের একটা ট্রান্সফার নিউজ এসছে, সেটাও ডিসকাস করব। তো তার আগে ভিডিওটি আপনারা একটা লাইক করে দিন। তো ভাই দেখুন, সবার প্রথমে এই রড্রি স্টেটমেন্টটার কথা বলি। রড্রি যখন বার্সেলোনায় ল্যান্ড করে, তাকে তখন জিজ্ঞাসা করা হয় আপনি কি ফিল করছেন বা আপনি কি ভাবছেন। সে ডাইরেক্ট প্রথমে একটাই কথা বলে দেয়, যে আমি বার্সেলোনায় জয়েন করার পর সবার প্রথম আমার টার্গেট থাকবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, আমি বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ দেবার। সে ডাইরেক্ট বুঝে গেছে যে আমাকে চ্যাম্পিয়ন্স লিগের জন্যই ডাকা হয়েছে। 2030 পর্যন্ত যে কন্ট্যাক্টটা, যেটা একটা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল, যে বিগত বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল ছাড়া যে তাদের যে জার্নি, সেই টাইটেলটা সে দেওয়ার জন্য সে ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে আমি চ্যাম্পিয়ন্স লিগ দেবো বার্সেলোনা। এরপর সেখান থেকে বার্সেলোনা ক্লাবে আসে, এবং ক্লাবে আসার পর একটা ফটোশুট হয়, সেশন একটা কমপ্লিট করে। সে স্যুট বুট পরে আর কি লাপোর্তা এবং ডেকোর সাথে একটা যে সাইনিং এর ব্যাপার আছে সেটা কমপ্লিট করে। কমপ্লিট করার পর সে সেখানেও একটা স্টেটমেন্ট দেয়। সে এটা বলে, বার্সেলোনা বাদেও কিন্তু আমার কাছে অনেক ক্লাবের অফার ছিল, বাট বার্সেলোনা সব সময় আমার ফার্স্ট চয়েস ছিল। বার্সেলোনা আমার ড্রিম ক্লাব, যেখানে আমার খেলার সব থেকে বড় স্বপ্ন ছিল, তার জন্য আমি বার্সেলোনাকে বেছে নিয়েছি। এবং বার্সেলোনার হয়ে আমি কিছু করতে চাই, বার্সেলোনাকে আমি দিতে চাই, আরো অনেক কিছু দেওয়া বাকি আছে আমার। তো এই স্টেটমেন্টটি আসে রড্রির দিক থেকে। এবং সে আরো একটি স্টেটমেন্ট দেয়, যেখানে সে বলে, আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড কাপের পর রড্রির একটা সার্জারি হওয়ার কথা ছিল, তো সেই সার্জারিটার হয়ে সে বলে আজকে বার্সেলোনায় ক্লাবে, যে আমার সার্জারিটা অতটাও বড় সড়ো নয়, বাট যখনই হান্সি ফ্লিক আমাকে চাইবে, যখনই বার্সেলোনা আমাকে চাইবে, আমি বার্সেলোনাকে দেওয়ার জন্য সবসময় রেডি, সবসময় ফিট, এবং হান্সি ফ্লিককে দেওয়ার জন্য আমি সবসময় ফিট। তো এই স্টেটমেন্টটা আসে। এবং বার্সেলোনা আজকে একটা ম্যাচও আছে, আমরা ক্যাম্প নুতে দেখবো, যেখানে অ্যান্টনি গর্ডনের ডেবিউ হবে, অ্যাডেমির ডেবিউ হবে। এবার সবার প্রশ্ন হচ্ছে যে রড্রি কি আজকে আমরা ডেবিউ করতে দেখবো? দেখুন, এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি যে রড্রি আজকে ক্যাম্প নুতে ডেবিউ করবে বা রড্রি ফিট। দেখুন, সবটাই পুরোপুরি ডিপেন্ড করছে হান্সি ফ্লিকের ওপর। হান্সি ফ্লিক যদি মনে করে যে আজকেই ডেবিউ করাবে রড্রিকে, তাহলে হতে পারে, বাট এটা কোনো কনফার্ম নেই। রড্রিকে হয়তো আমরা আর অন্য কোনো ম্যাচে দেখতে পাবো, হয়তো অন্য লালিগা শুরু হওয়ার পর হয়তো ডেবিউ দেখতে পাবো। তো এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই যে রড্রি আজকে শুরু করবে বা আজকে আমরা ডেবিউ দেখতে পাবো, এরকম কোনো নেই। তো ভাই এরপর যদি আমরা আলভারেজের আপডেটটাই যদি আসি, আলভারেজে আজকে সব থেকে বড় আপডেট হচ্ছে যে সিমিওনি প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আলভারেজ কিন্তু নেক্সট ম্যাচে সে নেই, সে দলে কোনো যুক্তই নেই, তাকে শুরুও করাবে না, এবং প্রবাবলি যে লাইন আপটা সেখানে তো আলভারেজের নামই নেই। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে আলভারেজকে কেন বাদ দিয়ে দেওয়া হলো, এবং সিমিওনি সেই দিক থেকে একটা কনফারেন্সে সে রিপ্লাই করে, সে বলে যে দেখুন, আমার ক্লাবে আলভারেজের থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন প্লেয়ারগুলো সব থেকে মেন্টালি ফিট এবং ফিজিক্যালি ফিট। আমার যদি মনে হয় যে হ্যাঁ এই প্লেয়ারগুলো তৈরি, তো সেই প্লেয়ারগুলোকে আমি নেক্সট ম্যাচে আমি নামাবো, নেক্সট ম্যাচে আমি ইউজ করব। তো পুরোপুরি সিমিওনি একদম ডাইরেক্টলি বলে দেয় যে আলভারেজকে আমরা নিয়ে এখন কিছু ভাবছি না, যতক্ষণ না আলভারেজ ফিট হচ্ছে। এরপর এটা কিন্তু হতে পারে, দেখুন এটা একটা কিন্তু ষড়যন্ত্র হতে পারে আলভারেজকে নিয়ে, আলভারেজ এবং সিমিওনির মধ্যে। আমি বলেছিলাম আলভারেজ এবং সিমিওনির মধ্যে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং এটাও তো হতে পারে যে আলভারেজ তাকে বলেছে যে আমাকে একটু সুযোগ দিয়ে দেওয়া হোক, যে আমার সাথে এই যে বার্সেলোনার যে কন্ট্রাক্টটা সেটা একটু আমাকে সময় দেওয়া হোক। এবং দেখুন, সিমিওনি যতটা চেষ্টা করার সে করছে, তার যতটা সম্ভব সে ডাইরেক্ট এটাও বলতে পারে, দেখ ভাই আমার পক্ষে এটুকুই সম্ভব যে তোকে আমার টিম থেকে ড্রপ করা, বাদ দেওয়া, তারপর তুই ওখান থেকে একটা আলোচনা কর বার্সেলোনার সাথে বা মাদ্রিদে আমাদের ক্লাবের সাথে। কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে অনারের সাথে। অনার যতক্ষণ না কিছু করবে আমার কিছু করার নেই, আমি যতটুকু পারার আমি ততটুকু ট্রাই করছি, এই জিনিসটাই হচ্ছে আমার মনে হচ্ছে। কিন্তু শেষমেশ সবটাই কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের উপর নির্ভর করছে। সে যতই না খেলুক, যতই আর কি একটা কথা বলা ট্রাই করুক এজেন্টের সাথে, জুলিয়ান আলভারেজের এজেন্টের সাথে, ডেকোর সঙ্গে যতই মিটিং করুক, পুরোটাই কিন্তু নির্ভর করছে অ্যাথলেটিকো মাদ্রিদের উপর। এবং বার্সেলোনার দিক থেকে একটা স্টেটমেন্ট এসেছে যে সে আলভারেজকে বলেছে আমরা কিন্তু সানডে পর্যন্ত ওয়েট করব, এই যে সানডেটা, এই উইক পর্যন্ত ওয়েট করব, যদি কোনো কথা না হয়, যদি কোনো জিনিসটা এগোয়, তাহলে আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে এখানেই বন্ধ হয়ে যাব, আর কিন্তু ভাববো না। এরপর প্রশ্ন হচ্ছে তাহলে কি বার্সেলোনা কোনো স্ট্রাইকার সাইন করছে না? দেখুন, একটা জিনিস উঠে এসছে যে ডেকো কিন্তু সিক্রেটলি একটা স্ট্রাইকারের কথা ভেবেছে, সিক্রেটলি ওয়ার্ক চলছে, কাজ চলছে সিক্রেটলি, এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না, যতক্ষণ না সানডে আসছে
নেক্সট উইক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা জানতে পারবো না যে সেই স্ট্রাইকারটা কে, ডেকো কার কথা ভাবছে, কার সাথে গোপনলি মিটিং করছে। এটা কিন্তু হচ্ছে একটা গোপনলি কিন্তু ডেকো স্ট্রাইকারের সঙ্গে মিটিং করছে, অলরেডি কথা বলছে, যেটা এখনো পর্যন্ত কোনো উঠে আসছে না, কোনো কথাই উঠে আসছে না। তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, একটা কে সেই নাম্বার 9 হিসাবে, স্ট্রাইকার হিসাবে আমরা কাকে দেখবো। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবেন। তো আমার এখনো পর্যন্ত আমার জানা নেই যে ডেকো কার সাথে আলোচনা করছে, তো এটা হতে পারে। এরপর আমরা হঠাৎ করে একটা গাভি রুমার শুনতে পাচ্ছি, কি না গাভি নাকি ম্যানচেস্টার ইউনাইটেড জয়েন করছে। এটা কি সত্যি? বা এই রুমার্সটা আমি যখন দেখলাম, যখন আমি সোর্সটা দেখলাম রুমার্সটা, তো ভাই আমি সবার প্রথমে একটা খুবই হাসছিলাম যে এটা কি করে সম্ভব। সে নাকি ম্যানচেস্টার ইউনাইটেড বলছে নাকি 55 মিলিয়নের অফার্স একটা বার্সেলোনাকে দিয়েছে। দেখুন কোনো অফার্স হয়নি, কোনো অফার দেয়নি বার্সেলোনাকে। হ্যাঁ, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা মিডফিল্ডার প্রয়োজন, কারণ ওদের মিডফিল্ড প্রচন্ড স্টেবল নয়। তো গাভির মতো একটা প্লেয়ার অলরেডি দরকার ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু এটা নয় যে তাকে বার্সেলোনা একটা অফার দিয়ে বসে রেখেছে 55 মিলিয়নের। এসব কোনো নয়, এটা জাস্ট একটা রুমার্স। আর আপনার মনে হয় বার্সেলোনা গাভিকে ছাড়বে আর গাভি বার্সেলোনা থেকে বেরিয়ে যাবে? এটা মনে হয়? সে ভাই হেয়ার কালার করছে বার্সেলোনা নেক্সট সিজন শুরু করার জন্য, কমপ্লিট করার জন্য, আর গাভি চলে যাবে? এটা ভাই পুরোপুরি মিথ্যে, এটা একদম পুরো বাজে রুমার্স আর কি, এটার উপর বিশ্বাস করবেন না আপনারা। এরপর যদি আমরা ব্রুনো ফার্নান্ডেজের কথায় আসি, একটা ট্রান্সফার এসছে যেখানে শুনতে পাচ্ছি যে সৌদি লিগ থেকে তাকে নাকি অনেক অফার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, যে ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে আসার জন্য। তো সেগুলো আমার মনে হয় যে সৌদিতে সে মনে হয় যাবে না, এটুকু শিওর। ব্রুনো ফার্নান্ডেজ সৌদিতে তো এখন যাচ্ছে না, তো সেই অফারটা মনে হয় রিজেক্ট হয়ে গেছে। এবং সব থেকে বড় যে অফারটা এসছে, গালাটাসারাই বলে একটা ক্লাব আছে, সেই ক্লাব থেকে ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে আসার একটা বড় পরিকল্পনা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কথাবার্তা হয়েছে, এটা কিন্তু কনফার্ম যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কথা চলছে। এবার পুরোটা ম্যানচেস্টার ইউনাইটেডের উপর নির্ভর করছে, সে তাকে সেল করবে বা ব্রুনো ফার্নান্ডেজেরও একটা মতামত নেবে যে তুমি কি যেতে চাও আমাদের ক্লাব ছেড়ে। তো সেইটা যখন, যদি ব্রুনো ফার্নান্ডেজ যদি এটা রাজি হয়, তাহলে এই জিনিসটা এগোবে। তো গালাটাসারে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে জাস্ট একটা কথাবার্তা চলেছে বা হয়েছে। এবার নেক্সট আপডেট যেটা হচ্ছে, রাফেল লিওয়ের কথায় যদি আমরা আসি, সে এসি মিলানে থাকতে চাইছে না। রাফেল লিওয়ের এজেন্ট বাকি যে কোনো ক্লাবের সাথে কথাবার্তা চলছে, সে নতুন ক্লাব দেখার চেষ্টা করছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, কোনো ক্লাবই তাকে নেওয়ার জন্য কোনো টেন্ডেন্সি নেই রাফেল লিও। আপনি ভেবে দেখুন, রাফেল লিওয়ের মতো একটা প্লেয়ার, কোনো ক্লাবই কোনো ইন্টারেস্ট নয় ভাই তাকে নেওয়ার। একটা সৌদি লিগের সাথে আলোচনা করছে, সৌদি লিগে যেতে পারে, এটাও হতে পারে আমরা সৌদি লিগে রাফেল লিওকে দেখতে পারি, কিন্তু ইউরোপিয়ান কোনো ক্লাব তাকে নেওয়ার কোনো টেন্ডেন্সি নেই, কোনো প্ল্যানই নেই রাফেল লিওকে। মানে এত ভালো একটা উইঙ্গার, যাকে আমরা কোনো ইন্টারেস্টই নেই কোনো ক্লাব তাকে নিয়ে আসার। তো এটা কেমন একটা ব্যাপার দেখলাম যে রাফেল লিওর মতো প্লেয়ার, আর যাকে কোনো ইউরোপিয়ান কোনো ক্লাবই ইন্টারেস্ট নেই। তো এই একটা আপডেট উঠে আসছে, দেখলাম যে রাফেল লিওকে আমরা সৌদি লিগে দেখতে পারি। তো এই ছোট ছোট আপডেট গুলো ছিল আজকের ভিডিওতে। তো যদি ভিডিওটি আপনারা এতটা দেখে থাকেন, অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেল যদি আজকে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম লেটেস্ট ফুটবল আপডেট, ক্লাব রিলেটেড আপডেট সবার আগে এই চ্যানেলই পাবেন। তো চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।